আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায়। চলেন সবাই মিলে জোরসে একটা স্লোগান দেই। ওই দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, গুলামি না আজাদি, আজাদি আজাদি, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। কোথায় গেল তোমাদের দিল্লি না ঢাকা স্লোগান? কোথায় গেল তোমাদের গোলামি না আজাদি স্লোগান? 2011 সালের 7 জানুয়ারি কুড়িগ্রাম জেলার ফুলমারী উপজেলার অনন্তপুর সীমান্তে একটা হত্যাকাণ্ড ঘটেছিল। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে একটা কিশোরী নিহত হয়, যার নাম ছিল ফেলানি। কাঁটাতারের যে বেড়া, সেই বেড়ায় ঝুলেছিল তার লাশ প্রায় 4 ঘন্টার মতো। এটা নিয়ে সারা বিশ্বব্যাপী তোলপাড় শুরু হয়। পুরো দায়টা বাংলাদেশ আওয়ামী লীগের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। কেন? কারণ ফেলানিকে ভারতবর্ষ হত্যা করেছে, বিএসএফ হত্যা করেছে, এই দায় নাকি বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের। 2011 সালের ঘটনা, পার হয়ে গেছে 1 যুগেরও বেশি সময়। আচ্ছা, ফেলানিকে কেন হত্যা করা হয়েছিল? এই প্রশ্নটা কি আপনারা কখনো করেছেন? ফেলানিকে বিএসএফ গুলি করেছিল, ফেলানি হত্যাকাণ্ডের শিকার হয়েছিল, ফেলানির লাশ কাঁটাতারে ঝুলেছিল, কিন্তু ফেলানিকে হত্যা কেন করা হয়েছিল? এই প্রশ্নটা কখনো আপনারা করেছেন? কেউ জানতে চেয়েছেন ফেলানি কেন হত্যাকাণ্ডের শিকার হলো? চান নাই, কারণ আপনারা সব সময় সামনে যেটা ঘটে সেটাই দেখতে চান। এই ঘটনার পেছনে যদি কোনো কিছু থেকে থাকে সেটা আপনারা জানতে চান না, দেখতে চান না, বুঝতে চান না, শুনতেও চান না। এইটা আপনাদের স্বভাবগত বৈশিষ্ট্য, বিশেষ করে বাঙালির। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের কলোনিটারি গ্রামের দরিদ্র কৃষক দিনমজুর নুরুল ইসলামের মেয়ে ফেলানি। নুরুল ইসলাম সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে চলে যায়। পেটের তাগিদে, ক্ষুধার তাগিদে সে বাংলাদেশে তার জীবিকা নির্বাহ করতে অক্ষম ছিল, যার কারণে সে ওই সীমান্ত ব্যবহার করে ভারতবর্ষে চলে যায়। পরবর্তীতে ফেলানির বিয়ে ঠিক হয় বাংলাদেশে। ফেলানির বিয়ে উপলক্ষে ফেলানির পিতা এবং ফেলানি সীমান্তের কাঁটাতারের উপর দিয়ে মই ব্যবহার করে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে। বিএসএফ সেটা দেখে ফেলে এবং গুলি করে, যার কারণে ফেলানি হত্যাকাণ্ডের শিকার হয়। এমনকি ফেলানির পিতা নুরুল ইসলাম সীমান্তে চোরাচালানের সাথে সম্পৃক্ত ছিল, অর্থাৎ ভারত থেকে বিভিন্ন ধরনের পণ্য সে সীমান্ত দিয়ে চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করাতো। বাংলাদেশে তার লোকজন ছিল, তারা সেটা বাংলাদেশে বিক্রি করে ফেলানির পিতাকে পয়সা দিত। এই ঘটনা আপনারা জানেন? কখনো জানতে চেয়েছেন? চান নাই, উল্টো দোষ দেওয়া হয়েছে বিএসএফকে, দোষ দেওয়া হয়েছে শেখ হাসিনাকে, দোষ দেওয়া হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগকে, যে আওয়ামী লীগ শাসনকালে থাকা অবস্থায় কেন ফেলানি হত্যাকাণ্ড ঘটলো। কিন্তু ফেলানির পিতা যে অবৈধভাবে অনুপ্রবেশ করে ভারতে গেল, সেখানে গিয়ে আবার চোরাচালানের ব্যবসা করলো, সেটা আপনারা কখনো জানতে চান নাই, সেটা আপনারা কখনো সামনে আনতে চেষ্টাও করেন নাই। বাংলাদেশের সুশীল বুদ্ধি, বাংলাদেশের গণমাধ্যম কর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা, বিশেষ করে জামাত এবং বিএনপি এবং বামেরা এই ফেলানি হত্যাকাণ্ড নিয়ে এমন কোনো জঘন্য মিথ্যাচার নাই যেটা করে নাই। ওকে ফাইন, ফেলানি হত্যাকাণ্ডের শিকার হয়েছিল, এটা আওয়ামী লীগের দায়, এটা বিএসএফ এর দায়, এটা ভারতের দায়, এটা শেখ হাসিনার দায়, সব ঠিক আছে। কিন্তু গতকাল ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে দুজনকে বিএসএফ গুলি করে হত্যা করেছে। কেন হত্যা করেছে জানেন? তারাও সীমান্তে অপকর্মের সাথে সম্পৃক্ত ছিল, তারা সীমান্তে চোরাচালানের সাথে সম্পৃক্ত ছিল। এইটা বাংলাদেশের গণমাধ্যমে আসবে না, আসবে না তো। কারণ এখন তো বাংলাদেশের গণমাধ্যমের প্রিয় পাত্র আমাদের পরাধীনমন্ত্রী জনাব তারেক রহমান ক্ষমতার মসনদে তুলতুলে জায়গায় অধিষ্ঠিত হয়ে বসে আছে। এখন তো মিডিয়া সেগুলা বলবে না। মিডিয়া সবসময় শেখ হাসিনার ভুল ধরতে ব্যস্ত ছিল, মিডিয়া সবসময় আওয়ামী লীগের ভুল ধরতে ব্যস্ত ছিল। মিডিয়া জামাত, ডান বাম, এনসিপি এদের ভুল কখনো চোখে দেখবে না, কারণ মিডিয়া দালাল, প্রথম সারির দালাল। আজকে যেই সব সাংবাদিককে জেলে আটকে রাখা হয়েছে শুধুমাত্র আওয়ামী লীগের শাসনামলে তারা আওয়ামী লীগের সাথে সুসম্পর্ক বজায় রেখেছিল, তাদেরকে মিথ্যা মামলায়, ভুয়া হত্যা মামলায় গ্রেফতার করে রাখা হয়েছে। শাকিল, ফারজানা রূপা, সাংবাদিক দম্পতি, শাহরিয়ার কবির, ওনাদের মতো ব্যক্তিদেরকে জেলে আটকে রাখা হয়েছে। এগুলার পুনরাবৃত্তি বাংলাদেশে ঘটবে না? জনাব তারেক রহমান, আপনি কি বাংলার মসনদে চিরকালের জন্য স্থায়ী হয়েছেন? অন্যায় তো। এখন
এনসিপির দালালগুলা স্লোগান দেবে না, ছাত্র দলের দালালগুলা স্লোগান দেবে না, ওই দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, গোলামি না আজাদি, আজাদি আজাদি। এখন যাও ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে, সেখানে গিয়ে স্লোগান দাও, 7 সিস্টার্স দখল করব। সেখানে গিয়ে বলো পশ্চিমবঙ্গ দখল করব 4 দিনের মাথায়। সেখানে গিয়ে ইমানি জোশ দেখাও, সেখানে গিয়ে জিহাদি জোশ দেখাও, সেখানে গিয়ে স্লোগান দাও নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। যাও না, স্লোগান দাও, দেখি তোমাদের কত বড় বুকের পাঠা। সীমান্তে 2 জনকে হত্যা করা হয়েছে, এই নিয়ে বর্তমান সরকারের কোনো ব্যক্তিবর্গ সংশ্লিষ্ট মহলের কারো কথা শুনেছেন? কেউ কোনো মন্তব্য করেছে? কেউ কোনো বক্তব্য দিয়েছে? দেয়নি, দেবে না। কারণ ভারত বিরোধিতা করা হয় শুধুমাত্র বাংলাদেশে ধর্মীয় অনুভূতির ব্যবসা করার জন্য। বাংলাদেশ ইসলামিস্ট যারা আছে, রেডিকালিস্ট যারা জঙ্গি জিহাদি মানসিকতার, এদের ভোটগুলাকে ব্যালট বাক্সে ভরার জন্যই মূলত এই ধর্মীয় কার্ডটা খেলা হয়। বিজেপিকে আপনারা উগ্রবাদী সংগঠন বলেন, বিজেপিকে আপনারা বলেন ধর্মীয় রাজনীতি করে, হিন্দুত্ববাদ নিয়ে রাজনীতি করে। আপনারা আবার বলেন ভারতের সংবিধানে ধর্মনিরপেক্ষতা উল্লেখিত আছে, তারা কেন ধর্মীয় রাজনীতি করবে? বাংলাদেশের সংবিধানে তো ধর্মনিরপেক্ষতা আছে, আছে না? বাংলাদেশ স্বাধীন হয়েছে 4টা নীতির উপর ভিত্তি করে: ধর্মনিরপেক্ষতা, বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র। এই 4টা বাংলাদেশের সংবিধানে আছে। বাংলাদেশের সংবিধানে ধর্মনিরপেক্ষতা থাকার পরেও বাংলাদেশকে তোমরা চাও ইসলামী শরিয়া আইনের মাধ্যমে পরিচালিত করতে, বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠা হোক, ইসলামের আইন প্রতিষ্ঠা হোক, সেটা তোমরা চাও। অথচ বাংলাদেশ ধর্মনিরপেক্ষ। কিন্তু ভারত যখন, বিজেপি যখন ধর্মীয় রাজনীতি করে, তখন তোমাদের চেতনার দণ্ড এমন 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 করে, তখন তোমাদের ধর্মীয় অনুভূতি একদম এমন 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 করে, তখন তোমাদের সেকুলারিজমের কথা মনে পড়ে যখন ভারতে বিজেপি ধর্মীয় রাজনীতি করে। আর যখন তোমরা বাংলাদেশে বসে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে বসে, যে রাষ্ট্র স্বাধীন হয়েছে ধর্মনিরপেক্ষতার উপর ভিত্তি করে, তখন তোমাদের সেকুলারিজমের কথা মাথায় থাকে না। জামাতের আমির বলতেছে পশ্চিমবঙ্গে মুসলিমদের নির্যাতন হয় কিনা সেটা আমরা খতিয়ে দেখবার চেষ্টা করব। একাধিক জঙ্গি জিহাদি মৌলবাদী এই মাদ্রাসার পায়ু যোদ্ধারা ভারতকে হুমকি দিচ্ছে, হুঁশিয়ারি দিচ্ছে, দখল করবে। ক্ষেত্র বিশেষে দেখলাম বিএনপির বিভিন্ন নেতাকর্মীরাও হুমকি দিচ্ছে, ধামকি দিচ্ছে। ভারতে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার যদি সংখ্যালঘু মুসলিমদের উপর নির্যাতন চালায়, বাংলাদেশেও সেটা চলবে হিন্দু ধর্মাবলম্বীদের উপর। কি চমৎকার, কত বড় দ্বিচারিতা এদের মধ্যে! আপনারা জাস্ট চিন্তা করেন। ক্ষমতা এমন একটা জিনিস, এটাকে উত্তপ্ত করার মতো ভাবতে হবে। বাংলাদেশের ক্ষমতা একটা উত্তপ্ত করার মতো। শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে যাওয়ার পর ইউনূস রাষ্ট্র ক্ষমতায় বসলো, তারেক রহমান সবকিছু সমঝোতার মাধ্যমে বাংলাদেশে আসলেন। এসেই তিনি ভেবেছেন ক্ষমতার চেয়ারে যেভাবেই হোক তাকে বসতে হবে। আসলেন, বসলেন। এরপর যখন বুঝলেন এটা উত্তপ্ত একটা করা, এখানে বসলে পশ্চাৎ দেশ জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে যদি আমি এই ক্ষমতার তাপটাকে নিয়ন্ত্রণ করতে না পারি। জনাব তারেক রহমান এই তাপকে তিনি নিয়ন্ত্রণ করতে পারেন নাই, তিনি সার্বিকভাবে ব্যর্থ হয়েছেন। এখন আমি নিশ্চিতভাবে বলতে পারি, জনাব তারেক রহমান যখন তার বইয়ের বুকে মাথা রেখে ঘুমায়, তার বইয়ের কুলে মাথা রেখে ঘুমায় রাত্রিবেলা, তখন সে নিঃসন্দেহে স্বপ্ন দেখে একজন মহিলা 70 ঊর্ধ্ব, সেই মহিলা কিভাবে এই দানবীয় রাষ্ট্রকে পরিচালনা করেছেন, সেই মহিলা কিভাবে এই অসংখ্য দৈত্য দানবকে বোতলবন্দি করে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরকে তিনি কিভাবে একক হাতে সামাল দিয়েছেন, বাংলাদেশটাকে কিভাবে তলাবিহীন ঝুড়ি থেকে মধ্যমায়ের দেশে রূপান্তর করেছেন, বাংলাদেশের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, সামরিক খাত, নারী ক্ষমতায়ন থেকে শুরু করে সংখ্যালঘুদের জন্য বিভিন্ন ধরনের বন্দোবস্ত করা, বিভিন্ন ভাতার ব্যবস্থা করা, বিধবা ভাতা, অসংখ্য, মানে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর, গৃহায়ন প্রকল্প, যে যাদের বসবাসের জন্য জায়গা ছিল না, জমি ছিল না, বাস্তুহীন, গৃহহীন, তাদেরকে ঘরবাড়ি নির্মাণ করে দেওয়া। কি করেন নাই? বঙ্গবন্ধুর কন্যা আপনাদের জন্য কি করেন নাই? বিনিময়ে আপনারা কি দিয়েছেন? তাকে অসম্মানিত করে তার অন্তর্বাস নিয়ে আপনারা হাসি তামাশা করেছেন, ঠাট্টা করেছেন। তাকে হত্যা করতে না পেরে সেটার ক্ষোভ আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন। আপনারা গণমাধ্যমে বলেছেন শেখ হাসিনাকে হত্যা করাই ছিল আপনাদের একমাত্র লক্ষ্য। এখন চালান রাষ্ট্র। আমি আজকে এই ভিডিওতে বলে গেলাম, বাংলাদেশে এমন দিন আসছে, দ্রুত তারেক রহমান শেখ হাসিনাকে ফোন করে মাফ চাইবেন। তিনি বলবেন আসেন আমরা একসাথে মিলে দেশ পরিচালনা করি। কারণ তারেক রহমানের বাবার সাধ্যনায় এই রাষ্ট্র পরিচালনা করবেন। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা যেভাবে
ধ্বংসের দিকে আগাচ্ছে। বাংলাদেশের রিজার্ভ কত এখন আমি জানি না, আপনারা জেনে থাকলে আমাকে কমেন্টে জানিয়ে যাবেন। এই রাষ্ট্র পরিচালনা করা, রাষ্ট্রের না আছে আইন শৃঙ্খলা, রাষ্ট্রের না আছে কোনো সিস্টেম, রাষ্ট্রের আমলাতন্ত্র দুর্নীতিগ্রস্ত, রাষ্ট্রের প্রত্যেকটা সেক্টর ভেঙে পড়েছে, আবার তার মধ্যে মরার উপর খাড়ার ঘা মার্কিন বাণিজ্য চুক্তি, জ্বালানি সংকট, হামের টিকার অভাবে প্রতিদিন অসংখ্য শিশু মৃত্যুবরণ করতেছে। সবকিছু মিলিয়ে ভাই আমি আবারও বলতেছি, তারেক রহমান খুব শীঘ্রই বঙ্গবন্ধু কন্যার সাথে কথা বলবে যে আসেন, দেশে আসেন, আপনার উপর থেকে সব অবৈধ রায় আমরা প্রত্যাহার করে নেব, আমরা রাষ্ট্রটা একসাথে মিলে পরিচালনা করি। এছাড়া জনাব রহমানের আর কোনো পথ বাকি নাই। যেভাবে আগুন নিয়ে খেলতেছেন, একদিকে ভারত, অন্যদিকে চীন, তার উপর মার্কিন যুক্তরাষ্ট্র, এই তিনটা বৈশ্বিক ক্ষমতাকে ব্যালেন্স করার সক্ষমতা 10 পাস প্রধানমন্ত্রীর মধ্যে নাই। এইটা খোদ 10 পাস প্রধানমন্ত্রী নিজেও জানে। সুতরাং দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, আজাদি না গোলামি, আজাদি আজাদি, এইসব স্লোগান না দিয়ে আপাতত স্লোগান দেন, ওই দিল্লিও না ঢাকাও না, ইসলামাবাদ ইসলামাবাদ, দিল্লিও না ঢাকাও না, করাচি করাচি, এই ধরনের স্লোগান দেন। তাহলে বাংলাদেশের মানুষ বুঝবে যে আপনারা সত্যিকার অর্থে কি ধারণ করেন। এই আড়ালে আবডালে লুকিয়ে থেকে গুপ্ত হয়ে যে রাজনীতি করার প্রবণতা, এখান থেকে বের হয়ে আসেন জনাব তারেক রহমান। কোনো হুমকি নয়, কোনো ধামকি নয়, শুধুমাত্র চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়াই আমাদের কাজ। আমরা সেটা করছি, বাকি সিদ্ধান্ত নেবে বর্তমান সরকার, সরকারের প্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। আশা করি বুঝতে পেরেছেন। শেখ হাসিনা তাকে অভিনন্দন জানিয়ে যদিও বা বলেছেন যে ভারত বাংলাদেশের যে ঐতিহ্যগত সম্পর্ক, সে সম্পর্কের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ রাজ্য অভিন্ন ভাষা সংস্কৃতির ওপর ভিত্তি করে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, এবং তিনি আশা করেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী সেই সম্পর্ককে আরও এগিয়ে নিতে কাজ করবেন। তবে শুভেন্দু অধিকারী হাসিনার পতনের পর থেকেই পরিষ্কার করে এসেছেন, শেখ হাসিনা না ফিরলে, আওয়ামী লীগ ক্ষমতায় না ফিরলে ভারত বাংলাদেশ সম্পর্ক স্বাভাবিকীকরণের ক্ষেত্রে বিজেপি নেতৃত্বের কোনো আগ্রহ নাই, কারণ বিজেপির সেই বিশ্বাস নাই ওই রাজনৈতিক দলগুলোর ওপর। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বিজেপি বিরাট বিজয় লাভের পর মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী একেবারে অমিত শাহর শিষ্য, বিজেপির প্রভাবশালী নেতা, বিজেপি সরকারের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই শুভেন্দু অধিকারীকে বিজেপির রাজনীতিতে এক রকমের তৈরি করেছেন। তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির একেবারে ঘনিষ্ঠতম সহযোগী হিসেবে 1998 সালে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী, এবং তারপর তৃণমূল কংগ্রেস থেকেই কিন্তু তিনি এমনকি মনমোহন সিং এর কেন্দ্রীয় মন্ত্রিসভায়ও জায়গা পেয়েছিলেন। এরপর 2020 সালে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর হাত ধরে এই শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিয়েছিলেন। শুভেন্দু অধিকারী গত 2024 আগস্টের পর থেকে বারবার ভারতীয় সংবাদ মাধ্যমে তো বটেই, পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যমে বিশেষভাবে শিরোনাম হয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে নানা ধরনের জোরালো মন্তব্য করে। বরাবর ভারতের মধ্যে তিনি শীর্ষস্থানীয় রাজনীতিবিদদের একজন, যিনি বারবার শেখ হাসিনার এই যে ভারতে বাস সেই বিষয়টিকে সমর্থন দিয়ে গেছেন, সোচ্চার সমর্থন, এবং বাংলাদেশে শেখ হাসিনার পতন ঘটানোর পেছনে যে পাকিস্তান একটা ষড়যন্ত্রমূলক ভূমিকা পালন করেছে সে কথাটা তিনি বারবার সোচ্চারভাবে বলেছেন। এবং শুভেন্দু অধিকারী বিশ্বাস করেন যে এখনো যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা আছে এবং যে নতুন সরকারটিও গঠিত হয়েছে, এই সবই চলছে এক রকমের পাকিস্তানের নির্দেশে। এহেন শুভেন্দু অধিকারী শেখ হাসিনা ভক্ত, আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতিতে ভরসা রাখা এই রাজনৈতিক নেতা যে বাংলাদেশের সঙ্গে সীমান্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছে, রাখছে এবং রাখবে যে রাজ্যটি মানে পশ্চিমবঙ্গ রাজ্যেও, সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর পদে অভিষিক্ত হলেন, সেটা নিশ্চিতভাবেই বাংলাদেশ ভারত সম্পর্কে একটা তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে।
কারণ শুভেন্দু অধিকারী 2024-এর আগস্টের পর থেকে বারবার বিভিন্নভাবে সংবাদ মাধ্যমের সামনে বলেছেন যে তিনি মনে করেন শেখ হাসিনাই বাংলাদেশের একমাত্র বৈধ প্রধানমন্ত্রী এবং খুব শিগগিরই তিনি বৈধ প্রধানমন্ত্রী হিসেবেই শাহজালাল বিমানবন্দরে নামবেন এবং কখনো কখনো রাজনৈতিক নেতা হিসেবে এক রকমের চমক লাগাতেই হয়তো শুভেন্দু অধিকারী সাংবাদিকদের একথাও বলেছেন যে আপনারা লিখে রাখতে পারেন শেখ হাসিনাই বাংলাদেশে ফিরবেন, স্যালুট দিয়ে তাকে নিতে হবে, আর যারা তাকে মৃত্যুদণ্ড দিচ্ছে কিংবা তার বিরোধিতা করছে তাদের ডেইজ আর নাম্বার, তাদের দিন ঘনিয়ে এসেছে। এহেন এক মানে হাসিনা ভক্ত বিজেপির প্রভাবশালী রাজনীতিবিদ শুভেন্দু অধিকারী যখন তাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন, আওয়ামী লীগের অনেক সূত্র বলছে যে বিজেপির এই বিরাট বিজয়ের পর শেখ হাসিনার তরফে শুধুমাত্র যে বাংলাদেশ আওয়ামী লীগের লেটার হেডে বিজেপিকে অভিনন্দন জানিয়ে বার্তা দেওয়া হয়েছে, বিশেষভাবে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে সেখানে অভিনন্দন জানানো হয়েছে তাই নয়, শেখ হাসিনা রীতিমতো টেলিফোন করে বিজেপির এই বাঙালি নেতাকে পশ্চিমবঙ্গ রাজ্য বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। শুনে আসি শুভেন্দু অধিকারীর যেসব বক্তব্য, ভাইরাল বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে 2024-এর আগস্টের পর থেকে ঘুরছে, বিশেষভাবে পশ্চিমবঙ্গ রাজ্যের নির্বাচনের আগে বারবার সামনে আসছিল, সেরকম একটি বক্তব্য। আমরা ওই দেশ সৃষ্টি করেছি, আমাদের 17,000 সেনা আত্মবলিদান দিয়েছে, আমরা মুজিবুর রহমানকে প্রোটেকশন দিয়েছি, আমাদের দেশ দলাই লামাকে প্রোটেকশন দিয়েছি। ভারত এটা করে। হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী, এরা অবৈধ। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন, স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে। শুভেন্দু অধিকারী যেমন বলছেন স্যালুট দিয়ে শাহজালাল বিমানবন্দর থেকে শেখ হাসিনাকে নিতে হবে, শুভেন্দু অধিকারী হচ্ছেন অমিত শাহর শিষ্য বিজেপিতে। তিনি রাষ্ট্রীয় সমাজসেবক সংঘ মানে আরএসএস করে তৃণমূল থেকে বিজেপি করতে করতে এই নেতৃত্বের পর্যায়ে অভিষিক্ত হননি, তিনি তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব পর্যায় থেকে অমিত শাহর হাত ধরে পশ্চিমবঙ্গ বিজেপির নেতৃত্ব পর্যায়ে অধিষ্ঠিত হয়েছেন। এবং অমিত শাহ হচ্ছেন বিজেপির সেই নেতা যেই নেতা বারবার এই ক্যাম্পেইনকে 2014 সালের নির্বাচনে, যে নির্বাচনে বিজেপি কেন্দ্রীয়ভাবে নির্বাচিত হয়ে ভারতে সরকার গঠন করলো, সেই নির্বাচনের আগ থেকে ভারত থেকে যে বাংলাদেশিদের খেদাতে হবে, বিতাড়ন করতে হবে, বাংলাদেশিদের সরিয়ে দিতে হবে, অনুপ্রবেশকারীদের সরিয়ে দেওয়ার মাধ্যমে ভারতকে রক্ষা করতে হবে, ভারতের জনসংখ্যাকে রক্ষা করতে হবে, এই যে প্রচারণা, এই যে রাজনীতি, সেই রাজনীতির একদম মুখ্য ভূমিকা পালন করে আসছেন। 2018-তে এসে অমিত শাহর একটি বক্তব্য তখন সারা বাংলাদেশের সংবাদ মাধ্যমেও শিরোনাম হয়েছিল, আর ভারতে তো শিরোনাম হয়েছিলই, কারণ 2018-তে আবারও অমিত শাহ এটা মনে করিয়েছিলেন যে বাংলাদেশিরা নাকি ভারত জুড়ে দিমাক বা উই পোকার মতো ছড়িয়ে পড়ছে এবং সেই উই পোকার মতো ছড়িয়ে পড়া বাংলাদেশি অনুপ্রবেশকারীদের তারা শুধুমাত্র ভারতের সীমান্ত থেকে বের করে দেবেন, মানে ওপারে পাঠিয়ে দেবেন, বাংলাদেশে পাঠিয়ে দেবেন তাই নয়, তারা ভোটার তালিকা থেকে সরিয়ে ছাড়বেন। এই অবস্থায় শেখ হাসিনা সরকারের পতনের পর 2024-এর আগস্টের পর যখন বাংলাদেশ ভারত সম্পর্কটা ইউনূস সরকারের আমলে গিয়ে একেবারে তলানিতে ঠেকেছে, তখন 2025-এর এপ্রিল মে থেকেই কিন্তু আসাম দিক থেকে, আসাম সীমান্ত দিয়ে আসামে বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিয়ম করে পুশিং শুরু করেছেন এবং বাংলাদেশে ঠেলে মানুষ পাঠানো শুরু করেছেন বাংলাদেশি নাগরিক সন্দেহে। ভারতের মানবাধিকার কর্মী, ভারতের আদালতে বিভিন্ন মামলা এসব বিষয়ে চললেও এই পুশিং সীমান্তে আসাম সরকার থামায় নাই।
আসামে আবারও নির্বাচিত হয়ে এসেছেন বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, যিনি কিছুদিন আগে সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে সরাসরি বলেছেন যে তিনি প্রতিদিন সকালে উঠে প্রার্থনা করেন যাতে বাংলাদেশ ভারত সম্পর্কটা কিছুতেই ভালো না হয় এবং বিএসএফ যাতে সীমান্তে ব্যাপক কড়া প্রহরা চালিয়ে যায়, যাতে কিছুতেই ওপাশ থেকে মানুষ ঢুকতে না পারে এবং এপাশ থেকে তারা নিয়মিতভাবে পুশিং করে অবৈধ অনুপ্রবেশকারীদের আবারও বাংলাদেশে ফেরত পাঠাতে পারেন। এবং সেই প্রতিশ্রুতি দিয়েই, মানে সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রতিশ্রুতি দিয়েই পশ্চিমবঙ্গ রাজ্যেও ক্ষমতায় এসেছেন বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যার রাজনৈতিক গুরু অমিত শাহ সারা ভারতে মূলত এই অনুপ্রবেশ ঠেকানোর রাজনীতি যে তারা করবেন সেই প্রতিশ্রুতি দিয়েই বিজেপিকে একটা সর্বভারতীয় দলে পরিণত করেছেন। পশ্চিমবঙ্গ নির্বাচনের আগেও প্রধানমন্ত্রী মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গে এসে মনে করিয়ে দিয়েছিলেন যে এই যে তৃণমূল কংগ্রেসের নেত্রী, পশ্চিমবঙ্গের এত বছরের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি এতদিন সীমান্তের ওপাশ থেকে জামায়াতে ইসলামী সহ ইসলামপন্থী জঙ্গি গোষ্ঠীগুলোর অবাধ বিচরণ নিশ্চিত করতে এবং সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ঘটিয়ে সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের জেলাগুলোর একরকমের জনসংখ্যার যে চেহারা সেটা বদলে দিতে, মানে তাদের কথায় সুস্পষ্টভাবে ওই জেলাগুলোকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলায় পরিণত করতে সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে অস্বীকৃতি জানিয়ে এসেছেন এবং সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ঘটিয়েছেন। বিজেপি পশ্চিমবঙ্গে এই প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে যে তারা অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিদের চিহ্নিত করে তাদেরকে সীমান্তের ওপারে ফেরত পাঠাবে এবং আর অনুপ্রবেশ ঘটতে দেবে না। যেদিন শেখ হাসিনা ভক্ত শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন, সেদিনও বাংলাদেশের মৌলভীবাজারে সীমান্ত এলাকায় 10 জনের একটি দলকে বাংলাদেশের বর্ডার গার্ড বিজিবি আবিষ্কার করে এবং জানতে পারে যে বিএসএফ তাদেরকে ওই সীমান্তবর্তী এলাকা দিয়ে ঠেলে দিয়েছে। বিজিবি ওই ঠেলে দেওয়া ব্যক্তিদের, মানে পুশিং করা ব্যক্তিদের পরিবারের খোঁজ পেয়ে মৌলভীবাজারে তাদেরকে নিজ নিজ পরিবারে ফেরত পাঠিয়েছে। কিন্তু সীমান্তে যে সত্যি বিজেপির মুখ্যমন্ত্রী আসামের হিমন্ত বিশ্ব শর্মা যেমন চেয়েছেন বন্দুক উঁচিয়ে বিএসএফ পাহারা দিক, সেটাই চলবে এবং পশ্চিমবঙ্গ রাজ্যেও যখন বিজেপির মুখ্যমন্ত্রী ক্ষমতায় এসেছেন তখন যে সেটা আরো কঠোরতর হবে তার নিদর্শন হচ্ছে শুক্রবার মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফ এর গুলিতে মুরসালিন এবং নবীর হোসেন নামে 2 বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত হওয়ার পর বাংলাদেশের বর্ডার গার্ড বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শরীফুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেছেন যে ওই 2 জন ব্যক্তি চোরা কারবারির সঙ্গে জড়িত ছিলেন এবং ভারতে প্রবেশকালে তারা বিএসএফ এর গুলিতে নিহত হয়েছেন। তাদের লাশ ভারতের মর্গে আছে এবং দেশে আনার প্রয়োজনীয় ব্যবস্থা চলছে। কিন্তু বুঝতে বাকি থাকে না যে ভারত সীমান্তে এক রকমের জিরো টলারেন্স দেখাবে। ভারত চোরা কারবারি সন্দেহে কাউকে সীমান্ত পার হতে দেখলেই যে গুলি চালাবে একদিকে, অন্যদিকে পুশিং অব্যাহত রাখবে এবং এসব বিষয়ে কোনো কূটনৈতিক আলাপ করার সম্পর্ক তারা কিছুতেই বাংলাদেশ সরকার বিএনপি সরকারের সঙ্গেও গড়ে তুলতে আগ্রহী নয়। এই বিষয়গুলো এরই মধ্যে বিজেপি সরকার স্পষ্ট করেছে। কাজেই এই অবস্থায় শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পর শেখ হাসিনা তাকে অভিনন্দন জানিয়ে যদিও বা বলেছেন যে ভারত বাংলাদেশের যে ঐতিহ্যগত সম্পর্ক সে সম্পর্কের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ রাজ্য অভিন্ন ভাষা সংস্কৃতির ওপর ভিত্তি করে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং তিনি আশা করেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী সেই সম্পর্ককে আরো এগিয়ে নিতে কাজ করবেন। তবে শুভেন্দু অধিকারী হাসিনার পতনের পর থেকেই পরিষ্কার করে এসেছেন শেখ হাসিনা না ফিরলে, আওয়ামী লীগ ক্ষমতায় না ফিরলে ভারত বাংলাদেশ সম্পর্ক স্বাভাবিকীকরণের ক্ষেত্রে বিজেপি নেতৃত্বের কোনো আগ্রহ নাই, কারণ বিজেপির সেই বিশ্বাস নাই ওই রাজনৈতিক দলগুলোর ওপর। শুনে আসি শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার পর শুভেন্দু অধিকারী কি মন্তব্য করেছিলেন। এসব জিনিস অনেক আমরা দেখেছি,
এই পাকিস্তানের নির্দেশে এগুলো হয়েছে। ওটা অন্য দেশের বিষয়, কিন্তু এপার বাংলা ওপার বাংলা তো আমাদের একটা সেন্টিমেন্ট রয়েছে, যারা এই রায়টা দিলেন তাদের অবস্থাও জামাতের নিজামির মতো হবে। আমি আজকে বলে দিলাম, আমার নাম করে আপনি রেকর্ড করে রাখেন। যারা আজকে আত্মপক্ষ সমর্থন না করে এই রায়টা দিলেন তাদের অবস্থা জামাতের নিজামির মতো হবে। ডেজ আর নাম্বার, অপেক্ষা করুন। শুভেন্দু অধিকারী বলছেন বটে, ডেইজ আর নাম্বারড, আর বেশি দিন বাকি নাই আওয়ামী লীগ বিরোধী শক্তির বাংলাদেশে। কিন্তু বিজেপির জন্য যে আওয়ামী লীগের পতন বাংলাদেশে বড় ধরনের ভোট বিজয়ের কারণ হয়েছে, সেটাও কিন্তু পশ্চিমবঙ্গ সহ সারা ভারতে রাজনৈতিক বিশ্লেষকরা সরাসরি স্বীকার করছেন। কাজেই 2029-এর নির্বাচনের আগে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনে বিজেপি আগ্রহী, উদ্যোগী কিংবা তৎপর হবে কিনা সে বিষয়েও অনেক পর্যবেক্ষকের সন্দেহ আছে বই।